দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, ছাত্রদের আলটিমেটাম। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্র শিবির, দলটির সম্মেলনে জানালেন সার্জিস। সচিবালয় অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মেলেনি, বিদ্যুতের দুর্বল সংযোগের জন্যই লেগেছে আগুন। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, শঙ্কার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। মার্চ ফর ইউনিটিতে এমনই দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, বিপ্লবের আকাঙ্ক্ষাকে কেউ বাধা দিলে সমুচিত জবাব দেয়া হবে। এছাড়া গণহত্যার বিচার চেয়ে আহতদের সুচিকিৎসার দাবি তোলা হয় কর্মসূচিতে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে হলো মার্চ ফর ইউনিটি। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে যোগ দেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র জনতা। অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন আহতরা। স্বাগত বক্তব্য দেন আন্দোলনে আহত ছাত্র ও নিহতের স্বজনরা। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। যেসব প্রাণের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকার, সেই গণহত্যার বিচার চান ছাত্র নেতারা। জুলাই বিপ্লবের যোদ্ধাদের আরও বেশি সম্মান দিতে সরকারের কাছে দাবি তোলা হয়। পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধুত্বের সঙ্গে ন্যায্যতা থাকতে হবে দেশের পররাষ্ট্রনীতিতে। এক্ষেত্রে বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি নতজানু বা আপোষের কোনো সুযোগ থাকবে না, এমন দাবিও জানান আন্দোলনকারীরা। কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না। খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে। তাঁদের বক্তব্যে আগামী নির্বাচন ও সংবিধান প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। কর্মসূচি শেষে সকলকে শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেন নেতারা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত এদেশের ছাত্র জনতা। জুলাইয়ের চেতনা এখনও দেশের মানুষ ধারণ করে, এমনটাই বলছেন মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা। এর চিত্র ফুটে ওঠে শহীদ মিনারেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মার্চ ফর ইউনিটি কর্মসূচি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে যোগ দিতে দুপুরের আগ থেকেই শহীদ মিনার অভিমুখে ছাত্র জনতার ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা দলে দলে স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানীর শাহবাগ মোড় থেকেই বাংলাদেশের পতাকা হাতে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় জুলাই অভ্যুত্থান ও দেশকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান সবাই।
আর কোনো স্বৈরাচারকে দাঁড়াতে দিব না। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সেই এক দফার বাস্তবায়ন চাই। প্যাসিবাদের বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা বাংলাদেশে নতুন প্যাসিবাদের উত্থান চাই না। আমাদের প্রত্যাশা ৭২-এর সংবিধান বদল হয়ে ২৪-এর নতুন সংবিধান আমরা প্রচার করব ইনশাআল্লাহ। যে সংবিধান আমার ভাইয়ের বুকে গুলি চালানো ঠেকাতে পারিনি, যে সংবিধান সেনা শাসন ঠেকাতে পারিনি, যে সংবিধান রাতের ভোট দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত এদেশের ছাত্র জনতা। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং কোনো নতুন ধর্ম পরনিষ্ঠনীতিতে আমরা বিশ্বাস করি না এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সবসময় ষড়যন্ত্রের বিপক্ষে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমরা ওদেরকে রুখে দিতে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি এবং মাঠ পর্যায়ে কাজ করছি। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৪-এর নতুন সংবিধান চান শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে গাড়িবহরের সাইড দেয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বাস শ্রমিক ও স্থানীয় কিছু সন্ত্রাসী গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় জামায়াতের আমির জানান, আওয়ামী লীগের আমলে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলার জনগণ তার বিচার দেখতে চায়। ১৫ বছরের অধিক আওয়ামী লীগ শাসনের পরবর্তী সময়ে প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার কেন্দ্রীয় সদস্য সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনের স্লোগান ছিল সততা, দক্ষতা ও দেশপ্রেম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম ভাতৃপ্রতিম সংগঠনের সদস্য সম্মেলনে অংশ নেন ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি বিভিন্ন ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। ওই জুলাই আগস্টের চাইতে আরো বেশি বেশি করে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তির ঐক্য আজ আমাদের বেশি প্রয়োজন। একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। দেশে আওয়ামী লীগের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায় বলে জানান জামায়াতে ইসলামের আমির। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে, তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। পরে 2025 সেশনের জন্য জাহিদুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ও নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি।
বিদ্যুতের দুর্বল সংযোগের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার পর এই কথা জানান তারা। 25 ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটি জানায়, বিদ্যুতের দুর্বল সংযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। সচিবালয়ে ভয়াবহ এই আগুনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। বুয়েটের বিশেষজ্ঞ বলেন, বাইরে থেকে 2 জায়গায় আগুন মনে হলেও আগুনের উৎস ছিল একটাই। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। সচিবালয়ের বিল্ডিং এর একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে। এটা আবহাওয়া প্রদর্শিত মনে হয়েছে জিনিসটা 2 জায়গায়, বাস্তবে সোর্স একটাই। ঘটনাস্থলে কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখিনি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এরকম আমাদের ছিল না। ছাত্রীতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল, এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে। এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি। আগুনের ঘটনার এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তদন্তের স্বার্থে উচ্চমানের কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হবে বলেও জানিয়েছে তদন্ত কমিটি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু রথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সজাগ আছে, এখন থেকে বিজিবি সীমান্তে পিঠ দেখাবে না। চট্টগ্রামের সাতকানিয়ায় মঙ্গলবার বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে শপথ নেন 695 সৈনিক। এ সময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করতে নবীন সৈনিকদের শপথ পাঠ করান তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির ভিতরে যে যুদ্ধ, আরাকান আর্মি আমাদের যে অপোজিটে যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্তে যা যা করা দরকার সে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। অনুষ্ঠানে সেরা চৌকুশ রিক্রুট হিসেবে নায়েম মণ্ডল সহ মোট 4 রিক্রুটকে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। 31st নাইটে ঢাকায় আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয়। আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা জানিয়েছে ডিএমপি। নির্দেশনা বাস্তবায়নে ঢাকায় অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন থাকছে।
মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, বেশ কয়েকদিন অনুষ্ঠান থাকলেও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। এছাড়া ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন 80 বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। আমাদের কাছে এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপে গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একজন। পুলিশ জানায়, সকাল 9টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজ সহ 2 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বেসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার নন্দনপুর বেসিক শিল্পনগরী ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কুটের গুঁড়া সহ পরিত্যক্ত মালামাল নিলামে ক্রয় করতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন এবং সুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির খন্দকার বাদানুবাদে জড়ায়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম এবং বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান 7 দিনের রিমান্ড শেষে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত পুনরায় তাকে কারাগারে পাঠিয়েছে। 7 দিনের রিমান্ড শেষে দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হয় ইরফানকে। আদালতে স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 23 ডিসেম্বর চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী সারবাহী জাহাজ এমভি বাখেরায় 7 জনকে হত্যা করা হয়। মারাত্মক আহত হয় একজন। হত্যাকাণ্ডের ঘটনায় হাইমচর থানায় মামলা হয়। 25 ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করে র্যাব। তিনি জাহাজের সুকানি ছিলেন। কাল থেকে শুরু হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়নকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশ নিচ্ছে। এবারই প্রথম মেলায় রয়েছে টিকেটিংয়ের ব্যবস্থা। আগের বছরগুলোর মতো এবারও মেলা মাসব্যাপী সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাত 10টা পর্যন্ত চলবে। এই মেলাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আন্তর্জাতিক এবং লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন করে আমাদের যে ঢাকাবাসীর যে একটা নাগরিক চাহিদা, এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে। এর সাথে সাথে এর একটা পরিবর্তন আসবে, আমাদের শিল্পের যত ম্যাচুরিটি আসবে, আমাদের পণ্যের যত বৈচিত্র্য বাড়বে, তার সাথে সাথে ওই ধরনের কাস্টমার সেগমেন্টও তৈরি হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বেলা 11:30টায় ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় ভারতীয় হাইকমিশনে খোলা শোক বয়ে মন্তব্য লেখেন ডক্টর ইউনূস। পরে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু মনমোহনের স্মৃতিচারণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ভারতকে বিশ্ব অর্থনৈতিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে মারা যান। উৎসব মুখর পরিবেশ এবং আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর 2025 সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডে ঘড়ির কাঁটায় 12টা বাজার সাথে সাথেই রাজধানী অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি এবং জমজমাট আলোকসজ্জায় নতুন বছরকে বরণ করে নেন নিউজিল্যান্ডবাসী। অপরদিকে 9 টন আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের আয়োজন করে অস্ট্রেলিয়া। সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজের আতশবাজি দেখতে জড়ো হয় লাখ লাখ মানুষ। তবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র কিরিবাতি। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল 4টায় কিরিবাতির জনগণ নতুন বছরে পদার্পণ করে। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান নিয়ে শঙ্কায় তদন্তকারী দল। স্থানীয় সময় মঙ্গলবার তদন্ত দল বিমানে 2টি ব্ল্যাক বক্স নিয়ে অনুসন্ধান শুরু করেন। তদন্ত কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানান, বিস্ফোরণের আগে সংঘর্ষের কারণে প্রচণ্ড শব্দ হয়, যে কারণে ফ্লাইট ডেটা রেকর্ডারের সমস্যা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা তদন্তকারীদের। ফ্লাইট ডেটা রেকর্ডার উচ্চতা এবং এয়ার স্পিডের মতো জিনিসগুলো ট্র্যাক করে। এদিকে দুর্ঘটনা নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদের শেষকৃত্য আজ হওয়ার কথা রয়েছে। রবিবার 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়া জেজু এয়ারলাইন্সের একটি বিমান। এতে 179 জন প্রাণ হারান। বিমানের 2 জন ক্রু বেঁচে আছেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন 3 শতাধিক যুদ্ধ বন্দী বিনিময় করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাশিয়ার কাছে থাকা 150 জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 189 ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। রাশিয়া থেকে ছাড়া পাওয়া ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বেলারুশে আছেন। তাদেরকে চিকিৎসা সেবা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে। গাজায় ইসরায়েল আগ্রাসনে 24 ঘণ্টায় প্রাণ গেছে 27 জন ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে 149 জন। এদিকে তীব্র শীতে ফিলিস্তিনের গাজায় গত সপ্তাহে অন্তত 5 শিশু মারা গেছে। ইসরায়েলি আগ্রাসনের মাঝে তীব্র শীত ঝেঁকে বসায় সেখানকার লোকজনের দুর্দশা আরও বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় মানবিক পরিস্থিতি আরও বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বোমা হামলায় 90% মানুষকে অন্তত একবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কথা ছিল এই ডিসেম্বরেই শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। তবে নানান অজুহাতে সময় বাড়ানোর পর 2025 সালের ফেব্রুয়ারিতে পুরো কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব শামসুল আলম। আর বারবার অর্থ আর সময় বাড়ানোকে এনএসসির গাফিলতি বলে মন্তব্য করছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। 3.5 বছর ধরে দেশের অন্যতম প্রাচীন ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। গ্যালারি, মাঠ ও অন্যান্য কাজ প্রায় শেষ পর্যায়ে। 2021 সালে 98 কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। পরে সময় বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয় বাজেটের অঙ্ক। সবশেষ 57 কোটি টাকা বাড়িয়ে মোট 155 কোটি টাকায় 2024 সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্প শেষের সময় ধরা হয়। ক্যালেন্ডারের পাতায় শেষ হতে যাচ্ছে আরেকটি বছর, তবে এখনো কাজ শেষ হয়নি।
একটু স্লো করতেছে, কারণ 31শে ডিসেম্বর তো কেউ হ্যান্ড ওভার নিচ্ছে না আমাদের কাছ থেকে। সেই জন্য আমরা যেটা হলো এখন টার্গেট হলো ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে করা। ফ্লাড লাইটের টেন্ডার নিয়ে কালক্ষেপণ হয়েছে অনেক। অবশেষে স্পেনের মাদ্রিদ থেকে লাইট আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনি ভুল বলেন বা ডিজাইনের ফল্ট বলেন বা ডিজাইন নিয়ে চিন্তা করা হয়নি এটা বলতে পারেন, বাট আমাদের যেটা চিন্তা হলো যে যদি আমাদের প্রতিটা পোলে 95 লাইট একক সোর্সে 25 লাখের বেশি করা যায় না, এবং তারা চাইছিল তো যেহেতু আমাদের কাজের ভলিউম খুব বেশি না, আমাদের 4টা টাওয়ার করবে আর শেড দিবে। দফায় দফায় সময় বৃদ্ধিতে বিরক্ত বাফুফের কর্মকর্তারা। লম্বা সময় নেওয়াকে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যর্থতা বলে মনে করছেন তারা। এই ফ্ল্যাড লাইটের প্রবলেমটা ধরেন যে যেটা বললেন যে মাঠে আসতে ফেব্রুয়ারি 10 তারিখ লাগবে, তো এই ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আমি সময় পেয়েছি, এর মধ্যে ফ্ল্যাড লাইট রেডি করে ফেলি। ওইটা মাঠ রেডি হবে, তারপর ফ্ল্যাড লাইট ধরবো, দরকারটা কি? দুইটা একসাথে করেন না, তাহলে তো আপনি দুইটা একসাথে পেয়ে যাবেন। আমার পরিষ্কার কথা, আপনি যতদিন ঢাকা স্টেডিয়ামে খেলা চালু না করবেন ততদিন দর্শক ঢুকবে না। সংস্কারের পর ঢাকার ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ম্যাচের আগে বড় কোনো আয়োজনে পরিকল্পনা রয়েছে বাফুফের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, ছাত্রদের আলটিমেটাম। জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধার ভূমিকায় ছিল ছাত্র শিবির, দলটির সম্মেলনে জানালেন সার্জিস। সচিবালয়ে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মেলেনি, বিদ্যুতের দুর্বল সংযোগের জন্যই লেগেছে আগুন। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, শঙ্কার কিছু নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।